যেটা বলছিলাম আমি যে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনের মধ্যে আমরা সার্ভার অ্যাকচুয়ালি তৈরি করাই হয় ক্লায়েন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সার্ভিস দেওয়ার জন্য। সো উইদাউট ক্লায়েন্ট আসলে সার্ভারের কোনো মূল্য নাই। তাহলে আমরা বুঝতে হবে যখন কেউ সার্ভার তৈরি করে তাহলে অবশ্যই তাদের কোনো স্পেসিফিক ক্লায়েন্ট থাকবে, এবং সেই যেহেতু সার্ভার নিজেও একটা সফটওয়্যার, সুতরাং ক্লায়েন্টও সফটওয়্যার, কারণ সফটওয়্যারে কমিউনিকেশন হয়, কখনো সফটওয়্যার আর মানুষের সাথে কমিউনিকেশন হয় না। দ্যাটস ওয়াই যে আমরা ব্রাউজারগুলো ব্যবহার করি সেটা কিন্তু একটা সফটওয়্যার। সো ব্রাউজারগুলো হচ্ছে ক্লায়েন্ট। কোন সার্ভারের ক্লায়েন্ট? ওয়েব সার্ভারের ক্লায়েন্ট, যদিও মানুষ ব্রাউজারটা ব্যবহার করে। সুতরাং মানুষের সাথে সরাসরি সার্ভার সম্পর্ক না, মানুষ ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করে সার্ভার সফটওয়্যার দিয়ে কমিউনিকেশন করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই সিমিলারলি আমরা যখন এফটিপি সার্ভারের সাথে কমিউনিকেট করব তাহলে আমাদেরকে এফটিপি ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করতে হবে, যেটা আমরা সেট আপ দিয়েছিলাম ফাইলজিলা। ফাইল ফাইলজিলা ছিল। ক্লায়েন্ট, ফাইলজিলা ক্লায়েন্টের মাধ্যমে আমরা এই কাজটা করেছিলাম। ওকে, নয়েজ আসছিল পিছন থেকে। তারপর আসি আমরা যে আমরা দেখেছিলাম যে ওয়েব সার্ভার যেটা আমরা ব্যবহার করব, ওয়েব সার্ভারটা কিভাবে সেট আপ দিতে হয়, এবং সেই ওয়েব সার্ভারে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, এবং সেই ওয়েবসাইটটা ব্রাউজারে কিভাবে দেখতে, ব্রাউজার যেহেতু ক্লায়েন্ট, ব্রাউজার দিয়ে সেই ওয়েবসাইটটা কিভাবে দেখবো সেটা দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম এফটিপি সার্ভার কিভাবে তৈরি, যদিও এফটিপি সার্ভার আমাদের এন্ডে তৈরি করা আছে, আমরা এফটিপি সার্ভার অ্যাক্সেস দিয়েছিলাম ক্লায়েন্টদেরকে। তো তোমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, তোমরা সেটা তোমাদের এন্ড থেকে ক্লায়েন্ট সফটওয়্যার ইনস্টল করেছিলে ফাইলজিলা, সেটা দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করেছিলে, এবং সবাই মোটামুটি ও ওই সার্ভারে একটা ফোল্ডার তৈরি, সবাই নামে একটা করে ফোল্ডার তৈরি করেছিল। এটা ছিল আমরা এফটিপি সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট কমিউনিকেশন। সো ওয়েবের ক্ষেত্রে, ওয়েব সার্ভারের ক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট তৈরি না করলে আসলে ওয়েব সার্ভার যে মূল উদ্দেশ্য যেটা সেটা ছিল ওয়েব সার্ভারে অবশ্যই ওয়েব পেজ থাকতে হবে। সো ওয়েব পেজ থাকাটাকে আমরা ছিল ওয়েবসাইট বলছি। মিনিমাম একটা পেজ না থাকলে ওয়েবসাইট হয় না। অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা একটা বইয়ের সাথে তুলনা করা হয়, আর বইয়ের পাতাগুলোকে ওয়েব পেজ বলা হয়। সো আমরা যদি একটা বই মানে এক পাতা দিয়ে, তাহলে এক পাতার এক বই আর কি। সো সাধারণত এক পাতা দিয়ে সাধারণত বই তৈরি করা হয় না, মিনিমাম 10-12টা বা 25টা এরকম দিয়ে একটা বই তৈরি করা হয়। তো সেই জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করলে আমরা মনে করি যে অনেকগুলো ওয়েব পেজ আমাদের তৈরি করতে হয়। তো এজ এ টেস্টিং পারপাস আমরা সাধারণত সিঙ্গেল একটা পেজ তৈরি করেছিলাম, ওয়েবসাইট একটা তৈরি করেছিলাম, এবং তার ভিতরে একটা ওয়েব পেজ তৈরি করেছিলাম। সেটা আমরা ওয়েব সার্ভারে হোস্টিং করেছিলাম এবং ব্রাউজার দিয়ে সেটা টেস্ট করেছিলাম। সো অনেকেই এই প্রসেসটা হয়তো ভুলে গেছে, কারণ ম্যাক্সিমাম এখানে যারা আছে তারা সবাই অ্যাপাচি সার্ভার নিয়ে হয়তো অবগত, বাট আইএস সার্ভার যেহেতু মাইক্রোসফটের প্রোডাক্ট, এটাতে নতুন, তো আমরা এটাকে একটু রিক্যাপ করব। এফটিপি সার্ভারটা যারা বুঝি না তাদের জন্য একটু রিক্যাপ করব, রিক্যাপ করে দেন আমরা সামনের স্টেপে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখাই যে ওয়েবসাইট বা ওয়েব সার্ভারটা কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, সো আমি একটু শেয়ার দিচ্ছি। আচ্ছা, ওয়েব সার্ভার যদি তৈরি করতে হয়, অ্যাকচুয়ালি উইন্ডোজের মধ্যে কিন্তু ওয়েব সার্ভারটা বিল্ট ইন থাকে, বাট সেটা সেট আপ করা থাকে না। তো সবচেয়ে সহজ জিনিস, সহজভাবে আমরা যদি সেট আপ করতে চাই তাহলে আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল প্রোগ্রাম, টার্ন উইন্ডোজ ফিচার অন, সেখান থেকে আমরা ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস এইটা টিক দিয়ে ওকে করলে আমাদের আই সার্ভারটা সেট আপ হয়ে যায়। এবং সেটা চেক করার জন্য আমরা জাস্ট কি করতে হয়, ক্লায়েন্ট সফটওয়্যার, আমরা জানি ওয়েব সার্ভারের সফটওয়্যার নাম হচ্ছে ব্রাউজার্স। যে কোনো একটা ব্রাউজার দিয়ে আমরা চেক করব। সেটা কিভাবে চেক করব, আমরা এখানে লোকাল হোস্ট লিখব। লোকাল হোস্ট লিখলে এখানে কিছু কন্টেন্ট বা পেজ দেখা যাবে, যেটাই হোক কিছু দেখা যাবে। তখন আমরা বুঝতে পারবো যে ওয়েব সার্ভার এখানে সেট আপ করা আছে। ঠিক আছে? তো
সাধারণত অনেকের পিসিতে এক বা একাধিক ওয়েব সার্ভার সেটআপ থাকে। কেউ যদি একের অধিক টেকনোলজি নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট ওয়েব সার্ভার থাকতে পারে। সো যেহেতু আমরা এখানে সি শার্প নিয়ে পড়াশোনা করব, তো সেই জন্য আমাদেরকে আইএস সার্ভার সেটআপ দিতে হবে এবং সেখানে আমরা সেই সার্ভারটাকে চালু করে আমরা চেক করব। ঠিক আছে? তো সেই জন্য আমরা আমাদের এইচটিটিপি ইয়েতে এই পিসিতে যে আইএস সার্ভারটা আছে সেই আইএস সার্ভারের যে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, ওদের একটা ম্যানেজার আছে, সেই ম্যানেজার সফটওয়্যার দিয়ে আমরা ওইখানে ওয়েব সার্ভারে ওয়েব হোস্টিং করতে পারবো। সো আমরা চলে যাই আইএস সার্ভারের ম্যানেজার কিভাবে ওপেন করতে হয়। আইএস সার্ভার ম্যানেজারটা ওপেন করতে গেলে আইএস লিখলে হবে। সো জাস্ট লাইক দিস আইকন, আমরা এখানে ক্লিক করলাম, ম্যানেজারটা চালু হবে এবং ম্যানেজারটা চালু হলে বাম পাশে যে অ্যারো বাটনটা আছে, তবে মনে রাখতে হবে তুমি যদি উইন্ডোজের এই অপারেটিং সিস্টেমের অ্যাডমিন না হও তাহলে কিন্তু এটা দেখাবে না, মানে তুমি চাইলেও এখানে হোস্টিং মানে ওয়েব সার্ভার চালু করতে পারবা না। সুতরাং অবশ্যই অপারেটিং সিস্টেমে তুমি লগইন যখন করবা তখন তোমাকে অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার নিয়েই লগইন করতে হবে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্যারের আগের অনেক সাইট আছে, তোমাদের জন্য মনে হয় লাস্ট ক্লাসে করেছিলাম মে 2026। তো এইখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আমরা তৈরি করেছিলাম। এখানে দুটা জিনিস দেখা যাবে। প্রথম একটা হচ্ছে অ্যাপ্লিকেশন পুলস, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইব্রেরিজ, সাপোর্টিং লাইব্রেরি ফর অপারেটিং দিস সাইটস। তো এটা থাকুক, এটা ধরবো না আমরা। আমরা জাস্ট কি করব, ওয়েবসাইট ফোল্ডার থাকবে, সেখানে আমরা রাইট ক্লিক করে অ্যাড ওয়েবসাইট লিখব। অ্যাড ওয়েবসাইট দিলে আমাদের এখানে এই যে ডায়লগ বক্সটা আসবে, এখানে আমাদের যে ওয়েবসাইটের নামটা যে কোনো একটা নাম বা প্রজেক্টের নাম দিতে পারি। এটাতে www এরকম হতে হবে তাও না, আপাতত আমরা একটা নাম দিতে পারি এবং নামগুলো কিন্তু অলরেডি এখানে যেরকম আমি কয়েকটা স্যাম্পল নাম দিয়েছি এরকম নাম দিতে পারি। তারপর হচ্ছে এই সাইটটা আমরা কোন জায়গায় হার্ড ডিস্কের কোথায় রাখবো সেটাকে আমাকে ব্রাউজ করে দেখিয়ে দিতে হবে যে আমি হার্ড ডিস্কের কোথায় এই সাইটটা রাখবো। তো সেক্ষেত্রে আমরা সাধারণত এই যে এরকম একটা ফর এসপি হোস্টিং, এসপি মানে হচ্ছে অ্যাক্টিভ সার্ভার পেজ, অ্যাকচুয়ালি মাইক্রোসফটের ওয়েব অ্যাপ্লিকেশন সাধারণত এসপি দিয়ে তৈরি করা হয়। সো আমি লিখলাম হোস্টিং, অথবা অনেকে লিখতে পারে আইআইএস হোস্টিং, এরকম ফোল্ডার বানাতে পারো, আইআইএস হোস্টিং। রিনেম করতে চাইলে টিআইএন। ওকে, সো আইএস হোস্টিং এ আমরা ওকে করলাম। এবং ওকে করলেও হবে না, কারণ যেহেতু আমরা একটা সাইট তৈরি করব না, আমরা চাইলে আরেকটা করতে পারি। সো আমরা আরেকটা ফোল্ডার বানালাম, ওখানে সাইট 1, মনে করো সাইট 1। সো সিলেক্ট করলাম, তাহলে আমরা এখানে যদি লিখি সাইট 1, ঠিক আছে। সো আমরা ফিজিক্যাল লোকেশন আমার এইচ ড্রাইভে আইএস হোস্টিং নামের ফোল্ডার ভিতরে সাইট 1 নামে আছে। দেন আমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট দিন হচ্ছে যে পোর্ট। সো পোর্ট নাম্বার যেহেতু আমাদের অলরেডি আমি দেখতেছি যেটা রানিং, আমি এই পোর্ট নাম্বার ব্যবহার করতে পারবো না। আমাকে হয়তো 4 ডিজিটের অথবা 2 ডিজিটের ডিফারেন্ট পোর্ট নাম্বার দিয়ে আমি চাইলে, যেমন এখন আমি যেটা দিলাম মনে করো যে 8030 পোর্ট নাম্বার দিলাম, এই পোর্টে এই ওয়েবসাইটটা চালু থাকবে। কারণ পোর্ট একবার যদি ব্যবহার করা হয় যেটা, সেটা অন্য সাইটের ওই পোর্টে চলবে না। ঠিক আছে? সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে স্যার এটা আমরা র্যান্ডমলি যে কোনো একটা পোর্ট দিতে পারবো? হ্যাঁ, র্যান্ডমলি তার দিতে পারবা। 4 ডিজিটের, হ্যাঁ, 4 হ্যাঁ, ডিজিট তবে দিতে পারবা। ইউনিক হইতে হবে ইউনিক হতে হবে। অন্যগুলার থেকে। যেহেতু ওকে। আমাদের সার্ভার এখানে অ্যাকচুয়ালি মূলত এই, যদি তোমার ওয়েব সার্ভার অলরেডি একটা থেকে থাকে অথবা তুমি তোমার জেনুইন ওয়েবসাইট চালু আছে, এইটি পোর্ট ব্যবহার করা আছে, তো অ্যাকচুয়ালি আর আমরা এইটি পোর্ট দিয়ে ব্যবহার করতে পারি না। তো এটা ডিফারেন্ট পোর্টে আমাদের সাইটটা চালু করতে হয়। সো দেখো এখানে আরেকটা বিষয় আছে যে তোমার ওয়েবসাইটে যদি এসএসএল সার্টিফিকেট ইন্টিগ্রেট করতে চাও তাহলে তোমাকে এটা দিতে হবে, আর যদি এসএসএল না থাকে তাহলে এটা দিয়ে আমরা করতে পারি। সো এই হলো আমাদের প্রাইমারি বিষয়। প্রথম হচ্ছে সাইটের নাম, দেন হচ্ছে ফিজিক্যাল লোকেশন, যে ফোল্ডারে তুমি রাখছো তোমার সাইটের ফাইলগুলো, পেজগুলো, ওই পেজগুলো, আর এটা হচ্ছে পোর্ট নাম্বার যেটাতে তুমি এটাকে চালু করতে চাও। সো আমি দিলাম এন্ড ওকে করলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে 8030 তে একটা
ওয়েবসাইট চালু হচ্ছে এবং এটার ফিজিক্যাল লোকেশন যদি আমি যেতে চাই সরাসরি এখান থেকে, তাহলে এক্সপ্লোরে ক্লিক করতে পারবো। ঠিক আছে, আর যদি আমি সাইটটা ব্রাউজ করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি আমি এই পোর্ট নাম্বার মডিফাই করতে চাই তাহলে বাইন্ডিং এ যেতে হবে, গিয়ে আবার এডিট করলে আমার পোর্ট নাম্বারটা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, সো তাহলে এখন আমরা যদি এখানে একটা পেজ রাখতে চাই, এক্সপ্লোরে চলে যাব, দেখো এখানে এমটি, কোনো পেজ নাই। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সাইট ওয়ান ফোল্ডারে কোনো পেজ নাই। সো আমি যদি এখানে জাস্ট একটা পেজ তৈরি করি, ঠিক আছে, এবং এখানে যদি আমি এখানে ওপেন উইথ নোটপ্যাড দিয়ে কিছু লিখি, তাহলে আমরা দেখব যে অ্যাকচুয়ালি চেক যদি করতে চাই, এখন আমি দেখো আমরা পোর্ট নাম্বার কত দিয়েছিলাম, 30 দিয়েছি না, এই 30 নাকি? জি স্যার। 8030। হ্যাঁ, 8030 দেখো চালু হয়েছে। আমি দেখতে পেলাম যে এই আমাদের ওই সার্ভারটা চালু, এই ওয়েবসাইটটা চালু হয়েছে, এই পেজটা আমাদের দেখতে পাচ্ছি। আমি যদি চেঞ্জ করে দিই, ওকে, আমি আবার রিফ্রেশ করলাম, ওই পেজটাই কিনা সেটা আমরা দেখতে পেলাম, ঠিক না, সেম পেজটা। তাহলে আমরা একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এবং ওয়েব পেজটা তৈরি করতে গেলে আমাদের কিভাবে আমাদের ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস ম্যানেজার চালু করতে হয় এবং সেখানে আমাদের কি করে ওয়েবসাইটটা তৈরি করতে হয়, আমরা রাইট ক্লিক করে অ্যাড ওয়েবসাইট দিলাম, দেন আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম। এখানে অটোমেটিক একটা সাইট তৈরি হবে, তৈরি হলে ওটার ভিতরে যদি কোনো কন্টেন্ট রাখতে চাই তাহলে আমাকে এক্সপ্লোরার যেতে হবে, সেখানে গিয়ে আমি ম্যানুয়ালি রাখতে পারি, বা কোডার, আমরা যখন কোড শিখবো সেই কোড এডিটরের মাধ্যমে আমরা এখানে পেজগুলো স্টোর করতে পারবো। আস্তে আস্তে এখানে স্টোর করতে করতে ফুল ওয়েবসাইট এবং সফটওয়্যারটা চালু কমপ্লিট হয়ে গেলে আমাদের পুরো সফটওয়্যারটা আমরা ব্রাউজারের মাধ্যমে দেখতে পাবো। ঠিক আছে, এই ব্রাউজারের মাধ্যমে ফুল সফটওয়্যারটা আমাদের দেখতে পাবো। বাট এখানে আমরা টেকনিক্যাল জিনিস শিখলাম এই কারণে, কারণ যাতে আমি বাসায় প্র্যাকটিস করতে পারি সেজন্য আমাদেরকে প্রথমেই ওয়েব সার্ভারগুলো, ডাটাবেস সার্ভার, ওয়েব সার্ভার, সফটওয়্যারগুলো সবগুলো সেটআপ দিতে হবে এবং মিনিমাম একটা সাইট কিভাবে তৈরি করে সেটা আমরা দেখলাম। এখন যদি এখনই আমি একদম রিয়েল টাইম সাইট তৈরি করতে চাই, দেখো 2 মিনিটের মধ্যে তুমি সাইটটা তৈরি করতে পারছো, তাহলে আমাদের কি করতে হবে, গুগলে গিয়ে আমাদের একটা ওয়েব টেমপ্লেট, না, ফ্রি ওয়েব টেমপ্লেট লিখে সার্চ করব। সেখানে যদি আমি কিছু সাইট থেকে, একটা সাইট থেকে আমি যদি ফ্রি কোনো ইয়ে নামাতে চাই, যেমন এটা ফ্রি, এই যেগুলো ফ্রি, হুম, আমি এটাকে নামাচ্ছি, মনে করো এটা হেলথ কেয়ারের, মনে করো আমি হেলথ কেয়ারের একটা সাইট নামাচ্ছি, আমি ডাউনলোড করব, ক্লিক করলাম, এন্ড এখানে দেখো ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করলাম। সো এইখানে দেখো সাইটটা ডাউনলোড হচ্ছে, আমরা জাস্ট ওয়েট করি ডাউনলোডটা কমপ্লিট হোক। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট হলো। এখন আমি এটাকে কপি করলাম বা কাট করলাম, আমি নিয়ে গেলাম, এখানে রাখলাম না, এবং আমরা যে সাইট, যেটা সাইট ওয়ান, সেখানে যদি আমি এখানে এই যে এক্সপ্লোরারে ক্লিক করি এবং সেখানে চলে আসি, পেস্ট করি এবং এটা ফেলে দেই, এটাকে আনজিপ করি এবং এখান থেকে ফুল কন্টেন্টটা কাট করে অ্যাকচুয়াল রুটে দিয়ে দিই, এটাকে রুট ফোল্ডার বলে, এখানে সাইটটি কিন্তু আমার ওয়েব রুট। ঠিক আছে, আর সো এগুলা ফেলে দেই। এখন আমরা দেখবো যে আমার এটা চলে কিনা। আমি যদি রিফ্রেশ করি, আমাদের লোকাল হোস্টটা ছিল কততে জানি, লোকাল হোস্ট কোলন স্যার 8030। 8030। সো আমরা দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে, মানে ওই যে ডিজাইন সহকারে চলে আসছে। এখানে আমাদের ইমেজগুলোকে সে রেস্ট্রিক্টেড করা আছে এই সার্ভারে, আমরা রেস্ট্রিকশনটা তুলে দিলে
এটা কিন্তু এখন আমাদের পিসিতে হোস্টিং হয়েছে, ঠিক না? আচ্ছা, সো সার্ভার তৈরি করা জানতে পারলে, সার্ভার ওয়েবসাইট তৈরি করতে পারলে আমরা সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারি। কিন্তু আমরা কিন্তু এইখানে ওয়েবসাইট তৈরি করা শেখার জন্য আসি নাই, বাট ওয়েবসাইটটা হচ্ছে একটা প্রাইমারি স্টেজ ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো চলো যাই, আমরা দেখলাম যে কিভাবে ফ্রি ওয়েবসাইট ডাউনলোড করে সেটাকে আমরা একটা নির্দিষ্ট সাইটে রেখে দিলাম, এবং কিভাবে ইন্টারনেট ইনফরমেশন ম্যানেজারের মাধ্যমে সাইটটা তৈরি করে এবং তার ফিজিক্যাল লোকেশনে ওয়েবসাইটটা পেস্ট করে দিলাম, এবং ব্রাউজারের মাধ্যমে সেটা কিভাবে অ্যাক্সেস করলাম, এই নলেজটুকু আমরা এখানে পেয়েছি। তোমরা কি এখন করতে পারবে একটা? হুম? জি স্যার, পারবো। স্যার চেষ্টা করতে পারি। আচ্ছা, একটু চেষ্টা করো জি স্যার। যে অল্প দিনে যাতে আমরা একটা, যদি বলে আমাকে ASP.NET এ একটা ওয়েবসাইট বানিয়ে দেন, ফ্রি করে দিতে পারবা, ঠিক আছে? ফার্স্ট 2 ক্লাসেই আমরা এটা শিখে গেলাম। তো আমরা যেটা হলো, আমরা এখনো যেহেতু এই সাইট তৈরি করা যারা শিখি নাই, তা আমরা অবশ্য ক্লাসে এটা শিখবো। কিন্তু মনে রাখতে হবে আমাদের টেকনিক্যাল নলেজটা বেশি নিতে হবে, যে ইনস্ট্যান্ট, কারণ দেখা গেল যেগুলো ফ্রি পাওয়া যায়, এই টেমপ্লেটগুলো ফ্রি পাওয়া যায়, সেগুলো কাউকে দিয়ে বানাবে না। তো সেই খাতিরে আমরা এগুলো যেন তাদেরকে আমরা আমাদের সফটওয়্যার নেওয়ার আগে এই জিনিসগুলো আমরা ফ্রি অফার করবো, যে আপনাদের ওয়েবসাইট আমি ফ্রি বানিয়ে দিব, বাট সফটওয়্যারটা আপনি নিতে হবে। তো তারা তো অনেক খুশি হয়ে থাকবে। তো তখন তোমার সফটওয়্যারটা তারা দেখতে চেষ্টা করবে, এবং তখন এর মূল কোর্সের জিনিসটা আমরা ফোকাসে যাব। তো আপাতত আমরা প্রাইমারি জিনিসগুলো শেষ করে আসি, যাতে ছোট ভাইদের কাছে তোমাদের এই তোমরা কি ওয়েবসাইট বানাতে পারো, তখন তোমরা দেখো ওয়েবসাইট না বানিয়ে তুমি সফটওয়্যার বানানো শিখছো, তখন তোমার কাছে একটু লজ্জা লাগবে, ঠিক না? তো সেই কারণে এটা একটু তোমরা এই হোস্টিং করাটা দেখো কিভাবে করা হয়েছে। স্যার রেস্ট্রিকশন মোডটা কি উঠাবেন, ওই যে ইমেজটা যে আসতেছে না? হ্যাঁ, এটা এক একটা ভার্সন এক এক রকম। তো সেক্ষেত্রে আমরা দেখব এটা কিভাবে, যেমন এখানে আমি দেখলে বুঝতে পাচ্ছি কনসোল মোডে এখানে দেখতে পাচ্ছি এই যে এগুলো হচ্ছে ব্লক করা, ফেল টু। আচ্ছা, এখানে আগে দেখে নি রেস্ট্রিক্টেড নাকি আমাদের সাইটের যে একটা কিছু সাইটের কোডিং এর ডিসিপ্লিন আছে বা একটা রুলস আছে, সেটা এই আইস সার্ভারে মেনটেন করছে কিনা, আইস অনুযায়ী করছে কিনা, কি অ্যাপাচি সার্ভার, যেখানে এটা আমি যদি অ্যাপাচিতে রাখতাম হয়তো চালু হয়ে যেত। সো আমি একটু দেখিনি, তাহলে বোঝা যাবে পাথটা কি দেওয়া আছে এবং ওই পাথ অনুযায়ী অ্যাকচুয়ালি ইমেজটা আছে কিনা, ঠিক না? আমরা দেখতে পাচ্ছি ইমেজটা অ্যাসেটে রাখা আছে, ঠিক না? আচ্ছা, তো এখানে রুট ফোল্ডারের মেনশন করতে হয়, তাহলে আসে অ্যাকচুয়ালি। আমি একটু যদি মডিফাই করি, দেখো একটু ওপেন করলাম, এই পুরো সাইটটা আমি যদি এখন একটা সফটওয়্যারের মাধ্যমে ওপেন করি, এই সফটওয়্যারটা অনেকেই যারা নতুন আছে হয়তো জানে না। আমরা তো ভিজুয়াল স্টুডিও সেটআপ দিয়েছিলাম, ভিএস কোডটা আমাদের হ্যান্ডি একটা এডিটর, কোডিং এডিটর। সো সেক্ষেত্রে আমরা এটা দেখব। আপাতত এটা আমি একটু দেখি যে ইমেজগুলো যেখানে স্যার পাইনি। আপনার কথা তো আটকে আসতেছে। এখন কি ক্লিয়ার না? কথাটা আটকে আসার কথা না। লাইন কি স্লো? হ্যাঁ হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। আমার কাছে স্যার মনে হয়। স্লো হয়েছিল মেবি। আচ্ছা, জি এখন স্যার, ঠিক আছে, শোনা এখন ঠিক যাচ্ছে। আছে স্যার, একটু আগে একটু প্রবলেম করছিল। আচ্ছা, এখন ঠিক আছে না? ওকে, আমাকে বলবা, হ্যাঁ কারণ স্যার, যেহেতু ভিএস রেকর্ড কোডে, হচ্ছে, রেকর্ড থাকে, তো রেকর্ডে স্যার যদি ভিএস কোডে, হ্যাঁ স্যার, স্যার ভিএস কোডে ঢোকার মধ্যে বা ঢুকতে ঢুকতে কিছু বলছেন কিনা গুরুত্বপূর্ণ, এগুলো আমরা কিছু শুনি নাই, আচ্ছা, বেস যদি কোডে বলে থাকেন। যখন আমরা বলছিলাম যে যারা বিএস কোড সেটআপ দেয়নি, অনেকে কিন্তু শুধু ভিজুয়াল স্টুডিও সেটআপ দিয়েছে, হ্যাঁ। এটা কিন্তু হুম। এটাও কিন্তু মাইক্রোসফটের আরেকটা এডিটর, এটা হচ্ছে লাইট। এটা অ্যাকচুয়ালি কম্পাইলার না, যা এটার মধ্যে যে রান করলে অটোমেটিক রান হয়ে যাবে এমন না। ভিএস কোডের মতো কোনো হ্যাবিস কোনো সফটওয়্যার না, ভেরি সিম্পল। এটা জেনারেল পারপাস প্রোগ্রামারদের জন্য বানিয়েছে। এটা দিয়ে তুমি চাইলে ইয়ে কোড ইয়ে HTML করতে পারো, CSS করতে পারো, জাভাস্ক্রিপ্ট করতে পারো, ফ্লাটার করতে পারো, মানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ এটাতে আমরা করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কমান্ড বেসড। আর ভিজুয়াল স্টুডিও হচ্ছে আসলে কমান্ড থেকে বেশিরভাগই আমরা মেনু দিয়ে চালু মানে অপারেট করতে পারবো, এই জন্য ওইটা একটু সহজ।
আর এখানে আরো টেকনিক্যাল নলেজ লাগবে যদি আমরা ভিএস কোডের কাজটা এখানে করতে চাই, ভিজুয়াল স্টুডিওর কাজটা এখানে করতে চাই। তো আমরা এখানে যেটা প্রবলেমটা সলভ করার জন্য সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে দু একটা ইমেজ দেখা যাচ্ছে না, অথচ এই সাইটে ইমেজটা রাখা আছে। ইমেজটা রাখা আছে এখানে অ্যাসেটে ইমেজ, এই যে দেখা যাচ্ছে লগো, এই লগোটা মনে হয় পাচ্ছে না। সো হেলথ এগুলো পাচ্ছে না। সো আমি যদি এখানে একটু সার্চ করতে চাই এই পিকচারটা কোথায়,